করছে ওই যে বলে যে লেবার একটা দেখছে কিছু বালি কিছু ইট কিছু সিমেন্ট মিশাই দেয়, সেও এরকম মিশাই দিচ্ছে। সে ওইভাবে মিশাই নেই কয়টা সিমেন্টের সাথে কয়টা বালির সাথে কয়টা পাথরের সাথে কয়টা সিমেন্ট দিতে হবে, ওই নিয়মটা সে ফলো করে নাই। এটাকে রেশিও বলে। ওই রেশিওটা সে ফলো করে নাই, সে বেশি করে পানি দিয়ে দিছে, অথবা সিমেন্ট গুলো বিক্রি করে দিছে, পানি দিয়ে করে দিছে, যার ফলে এটা ফাইটে গেছে। ভয়েস দেখেতে গেছো তোমরা? ভিতরে ঢুকছিল এদের লাল ইটের এই রাস্তা যেগুলো, ইটগুলোর বয়স 200 বছর হয়েছে। এখানে ইট ক্ষয় হয়ে গেছে, এখন ওরা ঢালাই করে ফেলছে। আগে তো খালি ইট ছিল। 200 বছর 300 বছর হয়েছে, ইট এগুলো এখনো আছে। আর এখন ইট বানাইলে কয়েকদিন পরে ভেঙে যায়, মাটির কোয়ালিটি অবশ্য আছে। তো পড়াশোনার ব্যবহারটা আমাদের দেশের লোকজন শিখাইতে পারে না, পড়াশোনার ব্যবহারটা শিখাইতে পারে না। তো এই জন্য আমাদের অনেক সময় পড়ালেখা করার সময় অনেকের পড়ালেখা মজা পায় না। তো তোমরা এই যে এত কষ্ট করে এখানে আসছো, এখান থেকে যাওয়ার পরে প্রত্যেকেই প্রতিবেদন লিখবা। প্রতিবেদন ওই যে প্রিন্সিপাল সাহেব বললো গ্রামের বইতে আছে প্রতিবেদন লেখার নিয়মাবলী কি। এটা পরীক্ষায় 9 না 10 আসে, পরীক্ষায় প্রতিবেদন লিখতেও আসে। আমাকে এক শিক্ষক ওই বললো, বলে যে একটা উনি সেকেন্ড পেপারের খাতা দেখে এইবারের পরীক্ষা, বলে যে একটা ছেলে প্রতিবেদন লিখছে এত সুন্দর, আমি ওর পুরা খাতা কপি করে রেখে দিচ্ছি, ওর প্রতিবেদনটা কপি করে রেখে দিচ্ছি ক্লাসে দেখানোর জন্য যে এত সুন্দর করে প্রতিবেদন লেখা যায়। তো তোমরা এখান থেকে যাওয়ার পরে প্রতিবেদন লিখবা, বই দেখে লিখবা। বইতে কিভাবে নিয়ম কানুন আছে সেগুলো দেখে লিখবা, এত করে অভ্যাস হয়ে যাবে। আজকে যারা লেখক এরা তো লিখতে লিখতে লেখক হয়েছে। তো লেখার অভ্যাসটা করতে হবে, বলার অভ্যাস করতে হবে। অনেকে জানে কিন্তু কথা বলে না কারোর সামনে। কথা না বললে হবে না, বলার অভ্যাস করতে হবে, দেখার অভ্যাস, লেখার অভ্যাস করতে হবে। এবং তুমি যে জিনিসটা বুঝো সেটা আরেকজনকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে। আমাদের দেশে তো গাছের ডাল কাটে না, বিদেশে দেখছি বাগানে এই গাছের ডালকে কেটে টুকরো টুকরো করে ওই গাড়িতেই করে ফেলে, টুকরো টুকরো করে ওই যে মাটিতে বেডের মতো করে মাটির নিচে রেখে জৈব সার বানায়। জৈব সার বানাইয়া ওখান থেকে উঠাই আবার ওই গাছেই দেয়। আমাদের দেশে জৈব সার বানানো, তোমরা স্কুলের মাঠে জৈব সার বানাইতে পারবা? এদেরকে পরীক্ষামূলক ভাবে কত জায়গা দিয়ে, পিছনে তো জায়গা আছে জৈব সার বানানোর জন্য প্রজেক্ট। আর আমাদের দেশে টাকা কামানোর সুযোগ এত বেশি, কিন্তু মানুষ পদ্ধতি জানে। যারা লেখাপড়া করে ওরা লেখাপড়া করে পিছনটা ভুলে যায়। ওই যে কালকে একটা ছেলে, কালকে না পরশু একটা ছেলের ইন্টারভিউ নিয়েছে। ওরা ওই একটা কোম্পানি ছিল, ওই কোম্পানি জৈব সারের প্রজেক্ট করতো, প্রজেক্টের জন্য লোনও দিত। ওই ছেলে লক্ষ্মীপুরও গেছিল, বললো। তো বলে যে ওই জৈব সার নাই, কি বলে বায়োগ্যাস, বায়োগ্যাস প্ল্যান্ট। তো বায়োগ্যাস প্ল্যান্ট আমি জিজ্ঞাসা করলাম, বলে 3টা গরু যদি কেউ পালে, 3টা গরুর গোবর দিয়ে একটা ফ্যামিলি চলে। আমি জিজ্ঞাসা করলাম খরচ হয় কত? বলে যে 18-30-32 হাজার টাকা খরচ হয়। তো সরকারি কোন প্রতিষ্ঠান থেকে লোন দেয়, ইনস্টলমেন্ট শোধ করতে হয়। বলে যে মানুষের ইনস্টলমেন্ট দেয় না। তো না দেওয়ার কারণ এটা হইতে পারে যাদের ক্যাশ ইনকাম নাই রেগুলার, ওরা টাকা দিব কোথায়? অনেকের তো ক্যাশ ইনকাম নাই। তো এখন এই যে যেমন জৈব সার, বায়োগ্যাসের ফ্ল্যাট, এগুলো আপনারা ওখানে পরীক্ষামূলক করতে পারেন। তারপরে জৈব সারের ছোট ছোট প্ল্যান্ট করতে পারেন। গ্রামের পোলাপান কৃষিতে ফেল করে, এটা কোনো কথা হইল? যারা কোনোদিন নাঙ্গল দেখে নাই, যারা কোনোদিন বীজ দেখে নাই, ওরা পরীক্ষা দিয়ে 100তে 90 পায়, 95 পায়। গ্রামের পোলাপান কৃষিতে কি করে ফেল করে? সাধারণ বিজ্ঞানে ফেল করে। এখন এখানে আমি বলবো যে এখানে শিক্ষক শিক্ষিকারাও আছে, আপনাদেরকে পড়তে হবে। আপনারা যদি বেশি করে পড়েন, বেশি করে পড়ার অর্থটা কি? আপনি যদি শুধু সিলেবাস পড়েন, স্কুলের পড়া পড়েন, আপনি কিচ্ছু পারবেন না। আপনাকে বিয়ন্ড স্কুল চিন্তা করতে হবে। বিয়ন্ড স্কুল চিন্তা করে, এখন আমরা বলি ডিজিটালের কারণে বিয়ন্ড বাংলাদেশ চিন্তা করতে হবে। আগে স্কুলের বাইরে চিন্তা করতে হবে, এখন বাংলাদেশের বাইরেও চিন্তা করতে হবে। বিদেশ থেকে লোক এসে আমাদের আয় রোজগার নিয়ে যাচ্ছে। তোমরা শুনছো কিনা জানি না, ওই বিদেশি জাপানি কোম্পানি এটা। ওরা ওদের কোনো একটা গাড়িও নেই, একটা ড্রাইভারও নেই, কিছু নেই। ওরা আমাদের দেশের ট্যাক্সির সাথে প্রতিযোগিতা লাগাই দিচ্ছে। অ্যাপসের মাধ্যমে মানুষ ট্যাক্সি কল করে, ট্যাক্সি এসে অল্প ভাড়ায় নিয়ে যায়। আমাদের দেশে ট্যাক্সিওয়ালারা পয়সা পায়।
তো এখন প্রযুক্তি এমন জায়গায় চলে গেছে, নোয়াখালী ওই স্কুলে হাতিয়া ওই স্কুলে বসে এই যে আউটসোর্সিং এর মাধ্যমে কিছু পদ্ধতি আছে, আমি ডিটেল জানি না, তোমার পড়াশোনা অবস্থা পয়সা কামাইতে। আমাদের কম্পিউটার লিটারেসির কি অবস্থা, ডিজিটাল হচ্ছে, আমাদের স্কুলে কম্পিউটার নাই, আমাদের স্কুলে যেখানে কম্পিউটার আছে সেখানে কম্পিউটার কেউ ব্যবহার করে না, ওরা নিজের হাতের লেখাটাকেই এখনো প্রাধান্য দেয়। তো এইসব যুগের সাথে তাল মিলাতে না পারলে আমরা যাদেরকে পড়াশোনা করে বাইর করাচ্ছি এরা কিন্তু হোঁচট খাবে। তা আমরা তো চাই না এরা এখান থেকে যাওয়ার পরে কেউ হোঁচট খাবে। আমরা যখন বাইরে এসেছি আমরা হোঁচট খেয়েছি, আমরা হোঁচট না আমরা ডুবেও গেছি, ডুবের থেকে উঠছি, আবার ডুবছি, আবার উঠছি, কিন্তু আমাদের ছেলে মেয়েরা যেন ওই রকম পরিস্থিতিতে না পড়ে সেটা চিন্তা করে। আমরা ঢাকার আগে কোনোদিন ঢাকা যাই, ঢাকা ইউনিভার্সিটিতে যখন ভর্তি হতে গেছি তখন ঢাকা গেছি, এর আগে কোনোদিন ঢাকা যাওয়ার সুযোগ নেই। চিটংয়ে যেদিন ভর্তি হয়েছে ওই দিনে চিটং আসছি, এর আগে কোনোদিন চিটং আসি নাই। হাতিয়া টাউনে যেদিন পরীক্ষা দিতে আসছি ওই দিনে হাতিয়া টাউনে আসছি, এর আগে কোনোদিন হাতিয়া টাউনে আসি। তো এখন আমরা জানি যে লাইফটা কিরকম স্ট্রাগল ছিল। তোমাদের এই ঘুরেফেরার মাধ্যমে মানুষের জীবনযাত্রা কিরকম এগুলো দেখতেছ, মানুষ কিভাবে চলে এটা দেখতেছ, এতে করে এরপরে তোমাদেরকে পড়াশোনা মনোযোগী হইতে হবে সিরিয়াসলি। এই পড়াশোনায় কি কাজে লাগবে সেটা পরে দেখা যাবে। ভালো স্কোর করতে হবে, ভালো স্কোর না করলেই কিন্তু পরে হোঁচট খাবে। আর তারপরে দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে বিজ্ঞান ভীতি, অঙ্কের ভীতি, এগুলো আসলে অহেতুক ভয়। আমি প্রায় সময় বলি, কেউ সবাই ভূতের ভয় পাইছে, ভূত কেউ দেখে না, আমিও দেখি নাই, আমার বাবাও দেখে না, আমার দাদাও দেখে নাই, কেউ দেখে নাই, সবাই ভূতের ভয় পায়। তো এই যে অঙ্কের ভীতিটা হচ্ছে এরকম, বিজ্ঞান ভীতিটা এরকম, পড়লেই ঘাটলেই হয়ে যাবে, একবারে জায়গায় 3 বার লাগতে পারে। তো এখন তোমরা এখানে আনন্দ ভবনে আসো, আনন্দ ভবনে এইসব কথাগুলো বলার সরাসরি কোনো যুক্তিকতা নাই, কিন্তু অন্যভাবে যুক্তিকতা আসছে যে আমরা তো সময় পাই না তোমাদের সাথে কথা বলার জন্য। আমি অফিস থেকে ওই যে কুকুরের বাচ্চারা দুধ দেয় যে কেমন করে, 4-5টা বাচ্চা যখন কুকুরের দুধ খায়, কুকুর যখন বিরক্ত হয়ে যায় তখন হাঁটা দেয়, দৌড় মারে, বাচ্চা কোটা একটা এখানে পড়ে যায়, একটা এখানে পড়ে যায়, একটা ওখানে পড়ে যায়। আমি অফিস থেকে বাইরে মাগরিবের পরে, আমি এখন যেহেতু 2 ঘন্টা আগে বাইরে সিঁড়ির গোড়া লিফটের গোড়া পর্যন্ত আসতে কেউ, তারা বলছে যে আমি আসতেছি, আমি কিন্তু যাবো না অফিসে, আমি এখান থেকে আরেক জায়গায় যাচ্ছি। তো সেখানে ওদেরকে বলেছি যে 5টার মধ্যে আসবো, এরা এখন থেকে টেলিফোন করা শুরু করছে। তো এখন লাইফটা এরকম, এখন তোমাদের অন্য কোনো কাজ নেই, পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, শর্টকাট কোনো পন্থা নেই। এখন যদি শর্টকাট করো সারা জীবন না ঘুমাইয়া থাকতে হবে। এখন অনেক লোক আসছে না কষ্ট করে, অনেক লোক আছে। তো আপনি এদেরকে আপনারা সায়েন্স পড়ার জন্য উদ্বুদ্ধ করেন, ম্যাথে ক্লাস 6 থেকে উদ্বুদ্ধ করেন, দেখবেন যে হয়ে যাবে। তারপরে আর এই প্র্যাকটিক্যাল যেগুলো করা যায়, বইতে কৃষির উপরে প্র্যাকটিক্যাল অনেক প্রজেক্ট করা যায়, এগুলোর উপরে এদেরকে হাতে করে দেন। ওই যেটা আমি বলতে গেছিলাম যে জৈব সার, কি জৈব সার না, বায়োগ্যাস প্ল্যান্ট। তো বায়োগ্যাসের জন্য গোবর পাইবে কই, স্কুলে তো গরু পারে না, কোথায় পাওয়া যাবে? পলিথিন ব্যাগে করে প্রত্যেকে 1 কেজি 1 কেজি করে নিয়ে আসবে, যে নিয়ে আসবে না এর বেতন ডাবল লাগবে। তো ওই বায়োগ্যাসও করতে পারে, ছোট করে করে শিখো হইলো আপনার যদি বড় করে করতে পারেন। স্কুলে 750 ছেলে মেয়ে আছে, ও বলছে যে 10-12টা ফ্যামিলিটির জন্য বোধহয় 11টা না 12টা গরুর কথা বলছিল। তো এগুলো পরীক্ষামূলক ভাবে করে মানুষকে উদ্বুদ্ধ করা যায়।